বাসর রাতে ঢুকে জানতে পারলাম যার সাথে আমার বিয়ে হয়েছে সে আমার প্রেমিকা নয়, তার যমজ বোন। মানে, আমি তো তিন্নির কোনো যমজ বোনকে চিনি না। আর ও কোনোদিনও বলেনি যে তার কোনো বোন আছে। আর তিন্নি কোথায়, কেন বলেনি সেটা জানি না। আর সে বিয়ের আগে আরেকজনকে নিয়ে পালিয়ে গেছে। মানে কার সাথে পালাবে? ও তো আমাকে ভালোবাসতো। সেগুলো আমি জানি না, তবে বিয়েটা আপুর সাথে হয়নি আপনার। দাঁড়াও, তিন্নির নাম্বারে কল দিচ্ছি, দেখি কার সাথে পালাইছে সে। এসব করে কোনো লাভ নেই, তার ফোন অফ পাবেন। আপনি আমার ফোনের ছবিগুলো দেখুন, বুঝতে পারবেন আমরা যমজ বোন। আদিরা ফোনটা আমার দিকে বাড়িয়ে দিল। আমি হাতে নিয়ে দেখলাম দুই বোনের অনেকগুলো ছবি। মেয়েটা আমেরিকাতে বড় হয়েছে মামার কাছে, সেগুলো ছবিসহ প্রমাণ দিল। এবার আরও একটা শক্ত প্রমাণ পেলাম, মেয়েটার ঠোঁটের নিচে তিলটা নেই, যেটা তিন্নির ছিল। পৃথিবীতে এমন হতভাগা মানুষ কয়টা আছে কে জানে। 4 বছর প্রেম করলাম, বিয়েও ঠিক হলো তার সাথেই, কিন্তু সে পালিয়ে গিয়ে বিয়ে করলো তার যমজ বোনকে। কেন পালালো তিন্নি? আর যদি পালানোর ছিল তবে বলেই দিত, আমি বিয়ে পর্যন্ত আসতামই না। মনের ভিতরে হাহাকার আর কষ্টের কারণটা না হলেও পারত। আজকের রাতটা নিয়ে কত স্বপ্ন দেখিয়েছিল, মনে আছে? তুমি যেন পাশে বসে আছো, দেখতে একই রকম, শুধু মানুষ দুটো। কিভাবে মনকে বোঝাবো? যত সহজে বলা যায় পরিস্থিতির কথা, সত্যি কি ততটাই সহজ? সেই মানুষটার মতোই একই রকম দেখতে একটা মেয়েকে নিয়ে কাটাতে হবে সারা জীবন, অথচ তাকে কোনোদিন তিন্নি বলে ডাকতে পারবো না। মেয়েটার দিকে তাকালাম, দুজনের মধ্যে একটু পার্থক্য আছে। এই মেয়েটার নাম আদিরা, না হয়ে হতে পারতো তিন্নি। আমি মিন্নি ডাকতে গিয়ে ভুল করে তিন্নি ডাকতে পারতাম, কিন্তু আদিরাকে কিভাবে তিন্নি ডাকবো? সেটা তো ইচ্ছাকৃত হয়ে যাবে। আদিরা মেয়েটা তিন্নির চাইতে একটু ফর্সা। না, একটু না, বেশ অনেকটাই। আমেরিকা থাকার কারণে এই পরিবর্তন। আপনি কিছু ভাবছেন আদিরা? হ্যাঁ ভাবছিলাম। আমি কি ভাবছেন আদিরা? আপনি রাজি এই বিয়েতে? আমি হ্যাঁ। কোনো বয়ফ্রেন্ড ছিল না আপনার? ছিল। তার কি হয়েছে? সে 2 বছর আগে আরেকটা মেয়েকে বিয়ে করে ফেলেছে। ও আচ্ছা, হি হি। আমার বয়ফ্রেন্ড ছিল না। আমেরিকাতে ছিলেন আর কোনো বয়ফ্রেন্ড ছিল না? কেন, আমেরিকাতে থাকলে কি বয়ফ্রেন্ড থাকা আবশ্যক নাকি? তা নয়, তবে না থাকাটা কিছুটা অস্বাভাবিক। আমি ওসবের টাইম পাইনি, পড়ালেখায় ব্যস্ত ছিলাম। লাভ কী হলো? সেই তো বিয়ে করে এখন বাড়িঘর সামলাতে হবে। একটা কথা আগেই বলে দিই, বলুন। আপু পালিয়েছে বলে কিন্তু আপনি বলতে পারবেন না, তুমি বিছানায় ঘুমাও, আমি সোফায় ঘুমাবো। আপনি আমার সাথেই ঘুমাবেন। সময় নিন। শারীরিক সম্পর্ক করার দরকার নেই, তবে ভালোবাসতে মানা করবেন না। মেয়েটার কথায় কিছুটা অবাক না হয়ে পারলাম না, তবু বললাম আচ্ছা। সে এখন আমার বউ। আমার যেমন ওর উপর অধিকার আছে, তেমন তারও আমার উপর পূর্ণ অধিকার আছে। তিনি তো আরেকজনকে নিয়ে পালাইছে, আমি কেন এই মেয়েটাকে কষ্ট দিব? মেয়েটার দিকে ভালোভাবে তাকিয়ে বুঝতে পারলাম মেয়েটা মেকআপ করেনি। কৌতূহল হলো, কেন করেনি? আপনি সাজগোজ করেননি কেন? সময় কই? আব্বু এসে বলল তোর বোন পালিয়ে গেছে, মান সম্মান বাঁচাতে হলে আমাকে এই বিয়েটা করতে হবে। আর এমনিতেও আমার মেকআপ করতে ভালো লাগে না। চামড়ার উপর একটা আস্তরণ নিজের আসল সৌন্দর্য ঢেকে কেন রাখবো? হই না কালো বা ফর্সা। তা খারাপ বলে নেই। আমি তোমাকে তুমি করে বলতে পারি, সময় লাগবে। আপনার বোনকে আমি রিলেশন হবার 6 মাস পর তুমি বলেছি। আপনাদের প্রেম কাহিনীটা বলবেন, আমার খুব শুনতে ইচ্ছা করছে। বাসর রাতে বউকে প্রেম কাহিনী শোনাতে হবে, যে এই কাহিনীতে নায়িকা তার আপন বোন। কী আর করার, প্রেম কাহিনী শুনিয়ে রাত শেষ করলাম। আমি বলতে শুরু করলাম, লাস্ট ইয়ারে যখন পরীক্ষা দিলাম তখন আপনার বোনের সাথে দেখা। পাশাপাশি সিট পড়েছিল আমাদের, ফার্স্ট অ্যান্ড লাস্ট 2 সেমিস্টারে পরীক্ষা একসাথে। সেই পরীক্ষায় আমি খারাপ করি, কারণ তিন্নি। সেই যে তাকিয়েছিলাম তার দিকে, আমি পাশ মার্ক তুলে আর কিছু লিখতে পারিনি। পুরো 3 ঘন্টা তার দিকে তাকিয়েছিলাম। এরপর খোঁজখবর নিলাম, স্বাভাবিকভাবে প্রসেস করলাম, সে রাজি হলো না। এরপর সেমিস্টার শেষ দিন পর্যন্ত পিছনে ঘুরেছি। একদিন সে রিক্সা নিয়ে যাচ্ছিল, আমি রাস্তায় অ্যাক্সিডেন্ট করি। কারণটা আপনার বোন। সেদিন সে নীল শাড়ি পরেছিল, কপালে টিপ, হাতে কাচের চুড়ি, ঠোঁটে হালকা লিপস্টিক, শুধু বাকি ছিল খোপায় বেলি ফুলের মালা। আমি বেলি ফুলের মালা আনতে গিয়ে বাইক অ্যাক্সিডেন্ট করি। হাত পা কেটে গেছিল, গুরুতর কিছু না হলে আঘাত পেয়েছিলাম ভালো। সাদা বেলি ফুলগুলো রক্তে লাল হয়ে গেছে। ভালোই লাগছিল দেখতে। অন্যরকম জিনিস সবার ভালো লাগে। আমি বেলি ফুলের মালা নিয়ে সেই জায়গায় গিয়ে দেখলাম সে নেই। জ্যামে ছুটছি, রিক্সা চলে গেছে। আমি আমার রুমে কোনো দিন একটা পুরাতন জিনিসও রাখি নাই, কিন্তু সেই রক্তমাখা বেলি ফুলের মালাটা আমার কাছে এখনও বেশ যত্নে আছে। শুকিয়ে কালো হয়ে গেছে, নিষ্প্রাণ নির্জীব, তবুও
যত্নে রেখেছি, আজও দেওয়ার কথা ছিল। এরপর সে আমাকে ভালোবাসি বলেনি। সেদিন কাঠফাটা রোদ, রোদের তাপে ঘেমে একাকার হয়ে গেছি। মনে হচ্ছিল গোসল করে এসেছি কেবল, গরম পানি এখনও গায়ে লেগে আছে। তিন্নিকে দেখলাম, সেও ঘামছে। শরীরের ভাঁজগুলো বোঝা যাচ্ছে, ঘামের কারণ ফুটে এসেছে দেহের কিছু অংশ। সে আইসক্রিম খাচ্ছে। আমি তাকে রিক্সা থেকে ডেকে দিলাম, বললাম কোথাও নামবেন না, বাসায় গিয়ে গোসল করে নেবেন আর একটু ঢিলেঢালা পোশাক পরবেন। তিন্নি চলে গেছিল, সেদিনও ভালোবাসি বলেনি। এরপর অনেক দিন দেখা হয়েছিল। সেদিন আমাদের বিদায়ী অনুষ্ঠান ছিল। সে আসলো, এসে বলল, ভাইয়া অভিনন্দন, আপনাকে খুব মিস করব, চলে যাবেন আমাদের ছেড়ে। আমি বোকার মতো বলেছিলাম, তুমি বললেই থেকে যাব। ওগুলো নিয়ে সে কি হাসাহাসি। এরপর 2 মাস দেখা হয়নি। আমি ধরেই নিয়েছিলাম আমার প্রেম অপূর্ণ থেকে যাবে। হঠাৎ করে তিন্নির সাথে সেদিন দেখা হয়ে গেল। রাস্তায় বাচ্চাদের সাথে ক্রিকেট খেলছিলাম আমি। হঠাৎ সে ডাকে, এই যে বাচ্চা শুনেন। আমি তাকিয়ে দেখি তিন্নি আমার হাতে একটা চিঠি গুজে দিয়ে বলেছিল, ভালোবাসি। সেদিন প্রথমবার ভালোবাসি বলে সে। এরপর শুরু হয় প্রেম। প্রেমের সময় কি কি হয় সেগুলো না হয় নাইবা বললাম। আপনার অজানা নাই এগুলো, তবে অনৈতিক কোনো দাবি কখনোই আমার ছিল না। কথাগুলো বলতে বলতে চোখ ভিজে গেছে, বুঝতে পারছি না, হয়তো আদিরাও বুঝতে পারছে না। খুব ভালোবাসতেন আপুকে, তাই না? খেয়াল করলাম তার চোখে পানি। আমি কি মানুষকে এত সহজে কাঁদাতে পারি নাকি? সে আবার বলল, বেলি ফুলের মালাটা আমাকে দিবেন কেন? এরপর সে যা বলল তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি না হয় তিন্নি হয়ে থাকবো, আদিরার নামটা না হয় ভুলে যান। না, কেন? আমি তো তিন্নির মতোই দেখতে। বাইরের দিক থেকে হয়তো আদিরা তিন্নিকে চেনা যাবে না, তবে তিন্নির স্মৃতি সবসময় ঘুরবে মাথায়। একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন? হ্যাঁ বলুন। আপনি আমার বেস্ট ফ্রেন্ড হবেন? আমার না কোনো বেস্ট ফ্রেন্ড ছিল না কখনো। আর শুনেছি এদেশে নাকি মেয়েকে পছন্দ না হলে স্বামী মারধর করে। আপনি আমাকে মারবেন না প্লিজ। আমি আপনাকে বিরক্ত করব না। মেয়েটার কথা অবাক না হয়ে পারলাম না। এত সহজে কিভাবে মেনে নিল সব কিছু? আর স্বামীকে কেউ বেস্ট ফ্রেন্ড হতে বলেছে এই প্রথমবার শুনলাম। কি হলো, কথা বলছেন না কেন? ভাবছি কি করা যায়। দেখুন, আমরা বন্ধু হয়ে থাকলে তো আপনার জন্যই ভালো। আঙ্কেল আন্টি বুঝতেই পারবে না যে আপনি আমাকে মেনে নেননি। কালকে জানাবো। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। ঠিক আছে, ঘুমান। রাত তখন 2:15। তাকে ঘুমাতে বলে আমি একটা সিগারেট ধরালাম। কেমন একটা অদ্ভুত অনুভূতি পোড়াচ্ছে আমাকে, মাথা ঝিমঝিম করছে এখনও। তিন্নি মেয়েটা যে আমাকে বিয়ে করার জন্য প্রায় পাগল হয়ে গেছিল, সে নিজেই পালালো। মেনে নিব কিভাবে? হঠাৎ আদিরে উঠে বলল, আমাকে একটা দিবেন? কিছুটা ধমকে সুরে বললাম, সাহস তো কম নাই, আমার কাছে সিগারেট চাচ্ছেন। আপনি কেন খাবেন? আপনাকে কেন বলবো? চুপচাপ ঘুমান, বেশি কথা বলবেন না। মেয়েটা কান্নাজড়িত কণ্ঠে বললেন, সিগারেট তো দিলেই না, উল্টে বকা দিচ্ছেন। আচ্ছা, দুটো টান দেন, এর বেশি না, ওকে? থ্যাংক ইউ। মেয়েটার হাতে সিগারেটটা দিয়ে ভরসা পাচ্ছি না। যা ভাবছি তাই। দুটো টান দিয়ে মাথা ঘুরে পড়ে গেছে। ধরার আগে সে বিছানায় পড়ে গেল। বাসরাতে সিগারেট খেয়ে বউ অজ্ঞান। আমি রিপোর্টার হলেও শিওর এই খবরটা ছাপাতে ভুলতাম না। মেয়েটার কান্ড দেখে হাসি পাচ্ছে। সিগারেটটা তুলতেই দেখলাম সিগারেটের গোড়ায় লিপস্টিক লেগে গেছে। টানবো না কি টানবো না ভাবার সময় নেই। পুড়ছে সিগারেট, উঠছে ধোয়া। তারপর কি? ছন্দ আসছে না। তিন্নির কথা ভাবতে ইচ্ছে হচ্ছে না, এই মেয়েটার মোহে আটকা পড়তে ইচ্ছে হচ্ছে। মেয়েটার দিকে তাকালাম। এত রাতে চাঁদ থাকা কথা না, তবু বাইরে মস্ত বড় একটা চাঁদ। জানলার পর্দা সারিয়ে চাঁদের আলোয় মেয়েটার মুখ এসে পড়ল, এবার পরিপূর্ণ। কথা ছিল তিন্নিকে এভাবে দেখব। তিন্নিকেই দেখেছি, তবে নাম তিন্নি না, এর নাম আদিরা। শীতকাল, ঠান্ডায় মেয়েটা নিজেকে গুটিয়ে নিয়েছে। আমি গিয়ে শুয়ে পড়লাম মেয়েটার পাশে। কিছুক্ষণ যেতে মেয়েটা আমাকে জড়িয়ে ধরল। তার শরীরের উষ্ণ আমাকে কিছুটা কামুক করে তুললেও সেটা মাথা থেকে নামিয়ে নিলাম। পরদিন সকালে মেয়েটাকে কোথাও দেখতে পাচ্ছি না। হাত মুখ ধুয়ে এসে দেখলাম আদিরা আম্মুর সাথে রান্নাঘরে চা বানাচ্ছে। আমি বললাম, আমাকে চিনি বেশি দিয়ে 1 কাপ চা দিয়েন। চায়ের অর্ডার করে বাইরের দিকে তাকালাম। ভাবখানা এমন যে একটা কফি শপে পড়ে অর্ডার করেছি এবং বাইরের প্রকৃতি দেখছি। মেয়েটা চা আনলো না। চা বেশ ভালো বানায় মেয়েটা। ভেবেছিলাম হয়তো খাওয়া যাবে না, এখন দেখছি রোজ খেতে হবে। আম্মুর সামনে বললাম, প্রতিদিন সকালে চা নিয়ে আমার ঘুম ভাঙাবেন। কাপ প্লেট টুংটাং শব্দে ঘুম ভাঙা সকালে কখনো খারাপ হবে না মনে হয়। মেয়েটা লজ্জা পেল কিনা জানি না, তবে এবার আম্মু ভালোভাবে খেয়াল করতেই উঠে চলে এলাম। বিয়ের ব্যস্ততা কাটতে কাটতে আরও 15 দিন গেল। এর বাড়ি যেতে, ওর বাড়ি যেতে। এত ব্যস্ত কোনোদিন হইনি, তবে একটা জিনিস, হাজার ব্যস্ততাও ভুলতে পারিনি তিন্নি। চোখের সামনে মেয়েটা হাসে, দৌড়ে কথা বলে। আমি ছুঁয়ে দেখতে পারি না, আমি ভালোবাসতে পারি না, মেয়েটার সাথে মন খুলে কথাও বলতে পারি না। কেন পারি না? সেটা তো কোনো কেন পারি না? ভাবাচ্ছে বিষয়টা প্রচুর।
আমার কেন জানি এখনও বিশ্বাস হচ্ছে না মেয়েটা আদিরা। আমার মনে হচ্ছে এটাই তিন্নি। একটা মজার খেলা খেলছে আমার সাথে। আমি কি জোকার? সার্কাস দেখতে এসেছি? যদি কখনো এটা প্রমাণিত হয় এই মেয়ে তিন্নি, তবে এই মেয়েটাকে এতটা মারবো, আমি এতটা মারবো যে এই মেয়ে প্রায় মারা যাবে, আবার বেঁচে ফিরবে। শুনেছেন? জি বলুন। আপু কল করেছিল। মানে? তিন্নি কই, ফোন দিন, আমি কথা বলবো। আপু কোনো রিসেপশন থেকে কল করেছে, ঠিকানা নেন। দরকার নেই আপু, আপনাকে কিছু বলতে বলেছে? বলবো, বলুন। আপু আপনাকে কোনোদিন ভালোবাসেনি, আরও একটা রিলেশন ছিল হিমাদ্রি নামের এক ছেলের সাথে, তার সাথেই পালিয়েছে আপু। কোথায় আছে খোঁজ নিয়ে লাভ নেই, কারণ তারা আবার অন্য কোথাও যাচ্ছে। আদিরার কথা শুনে হার্ট অ্যাটাক হয়তো করিনি, তবে মৃত্যুর ইচ্ছেটা খুব তীব্রতর হলো। সিগারেট টান দিয়ে ভাবলাম উত্তর কী দিব। আদৌ কি মনকে বোঝানোর মতো উত্তর আমার কাছে আছে? নেই হয়তোবা। আদিরার দিকে তাকালাম, চার চোখে স্পষ্ট ভালোবাসা দেখতে পেলাম আমি। আমি ডাকলাম, তিন্নি। আদিরা ছলছল চোখে বলল, আপু কেন এমন করলো? আপনার মতো মানুষকে কষ্ট দিয়ে সে কখনো ভালো থাকতে পারবে না, কক্ষণই নেই। আমি আদিরার গালে ঠাস করে দুটো চড় মেরে দিলাম। গালে 4 আঙ্গুলের দাগ পড়ে গেছে। মেয়েটা এবার কেঁদেই ফেলল। মেয়েটা থাপ্পড় খেয়ে দূরে সরে গেল না, বরং অবাক করে দিয়ে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মেয়েটা তো সেদিন বলেছিল না মারতে, তবু কেন মারলাম আমি? মেয়েটার কান্নায় আলাদা একটা মায়া আছে, শুধু সুন্দর না, পৃথিবীর সব মেয়েরাই আছে। তারা কাঁদলে একটা আলাদা রকমের ভালো লাগা কাজ করে মেয়েটার উপর। প্রচুর দুর্বলতা এই কান্নায়। বাস্তবিক জীবনে এই কান্নার কারণে একটা মেয়ের সাথে প্রেমে পড়েছিলাম, সে কথা না হয় অন্য একদিন বলবো। মেয়েটার গালের দিকে তাকিয়ে দেখলাম ফুলে গেছে খানিকটা। মেয়েটার কান্না থেমেছে, তবু ছাড়েনি আমাকে। সেভাবে জড়িয়ে ধরে আছে, বরং একটু শক্ত করেই ধরেছে। ইচ্ছে হচ্ছে একটু ভালোবাসি মেয়েটাকে, কিন্তু তিন্নি, আমি তো তিন্নিকে ভালোবাসি। আদিরাত থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম। মেয়েটার চোখের দিকে তাকাতেই সে চোখ নামিয়ে নিল। লজ্জা পেয়েছে খানিকটা। সরি, আমি আসলে মারতে চাইনি। আপনি বললেন তিন্নি কখনোই ভালো থাকতে পারবে না, তাই রাগ উঠে গেছিল। এত কিছুর পরে তিন্নির খারাপ চান না আপনি? কেন চাইবো? সে যে আপনাকে ধোঁকা দিল। দিলেই কি আমি তার খারাপ চাইবো? এটা ভালোবাসা না আদিরা। কাউকে ভালোবাসলে পুরোটা দিয়ে ভালোবাসতে হয়, থাকুক আর না থাকুক। খারাপ কেন চাইবো? সবসময় চাই সে ভালো থাকুক। মেয়েটা কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল আমার দিকে, তারপর বলল, আপনি আমাকে একটু ভালোবাসবেন? বেশি না, তিন্নি আপুর অর্ধেক বা তার অর্ধেক। উত্তর না দিয়ে চলে আসলাম। এটাই হয়তো ভালো, নয় কি? যখন উত্তর থাকে না তখন পালিয়ে যাওয়াই ভালো। মেয়েটাকে যতবার দেখছি ততই অবাক হচ্ছি। সেদিন সকালে দেখলাম আমার সিগারেটের প্যাকেটটা নেই। কোথায় গেল? খুঁজতে খুঁজতে রান্নাঘরে এসে দেখলাম মেয়েটা সিগারেটগুলো একটু একটু করে পোড়াচ্ছে। আমি বললাম, এ কি, সিগারেট কেন পোড়াচ্ছেন? চুপচাপ দেখুন কি হয়। কি হবে, সিগারেট পুড়ে যাচ্ছে? হ্যাঁ, ঠিক, এটা আপনার হৃৎপিণ্ডটাকে পোড়াচ্ছে এই সিগারেট। শুনুন, আপনি আজ থেকে সিগারেট কম খাবেন। 2-1টা চলবে, তবে প্যাকেট প্যাকেট খাওয়া বন্ধ। আমি চাই না আপনাকে এত তাড়াতাড়ি হারিয়ে ফেলি। ধরুন আপনি আমাকে মেনে নিলেন, কিন্তু সেটা আজ থেকে 10 বছর পর, আর তখন আপনি ক্যান্সার আক্রান্ত। আমি কি করব তখন? এটারও জবাব দেইনি। মেয়েটা বড্ড বোকা, আবার ভীষণ চালাক। বোকামি বাইরে বাইরে, তবে ভিতরে প্রচুর চালাকি, এমনটাই মনে হয় আমার। সন্ধ্যা হলে মেয়েটা ব্যালকনিতে দাঁড়িয়ে চা খাচ্ছে। মেয়েটা আবার শাড়ি পরা শিখলো কীভাবে? হয়তো আমেরিকা থেকে সেখানেও শাড়ি পাওয়া যায় না। কালো একটা শাড়ি, বরাবরে কালো রঙটা আমার পছন্দ। গায়ের রঙের সাথে বেশ মিলে যায়, তাই অতিরিক্ত পছন্দের কারণ। মেয়েটার পিঠের দিকটা বেশ মসৃণ হয়, ঘাড়ের নিচে জায়গাটুকু ভীষণ মসৃণ হয়। আমি আদ্রিকে না ছুঁয়ে কল্পনা করলাম, তিন্নি থাকলে হয়তো তাকে পেছন থেকে জড়িয়ে ধরতাম, হয়তো বা খোলা জায়গাটুকুতে একটু কিস করতাম। আদিরাকে করতে পারি, সে মানা করবে না, তবে অবাক হবে। বেশ অনেকটাই অবাক হবে। বেশিক্ষণ তাকালাম না, কারণ যৌনতা একবার বাসা বাঁধলেও ভালোবাসা তখন উড়ে যায়। মাথায় থাকে না স্বাভাবিক কথাগুলো, তখন পুরো পৃথিবী জুড়ে শুধু নারী দেহ আর যৌনতার ঘ্রাণ ভাসে। সামনে সুন্দরী বউ, পেছনে থাকা ছেলেটা কখনো ভালোবাসা নিয়ে ভাবে না, অন্তত বাঙালি তো নয়ই। ভালোবাসার স্বভাব হলো ধরতক্তা মার পেরেক। আমি ব্যতিক্রমিনী, তবে আমি চাই না এমন কিছু হোক যার কারণে পরে আফসোস করতে হয়। নিজেকে সংযত করলাম, ফিরে আসলাম রুমে। আপনারা কখনো খেয়াল করেছেন, গোলাকৃতি মুখে সাদা চশমা কিন্তু বেশ মানায়, বিশেষ করে মেয়েদের। সাদা চশমা আর গোল মুখ যেন একে অপরের জন্য তৈরি। মেয়েদের লম্বা মুখে চশমা পরলে ভালো লাগে না তা না, ততটাই ভালো লাগে
যতটা মাঝারি গোল মুখে লাগে। আদ্রের দিকে তাকালে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। মাঝারি গোল মুখ, দূর থেকে দেখলে গোল মনে হচ্ছে, কাছে গেলে কিছুটা লম্বা। আমি বহুবার তিন্নির প্রেমে পড়েছি এই কারণে। আজ আদিরের প্রেমে পড়তে ইচ্ছা করছে, তবে তিন্নি যে পিছু ছাড়ছে না কিছুটাই। প্রতিটা সেকেন্ডে কুড়ে কুড়ে খাচ্ছে আমাকে। সারাদিন যতই দূরে থাকি, রাত হলে এক বিছানায় মাত্র কয়েক ইঞ্চি দূরে শুয়ে কেউ আমাকে ভালোবেসে যাচ্ছে গোপনে, সেটা আমি জানি, তবু কিছু বলতে পারি না। মাঝে মাঝে প্রচণ্ড খারাপ লাগে আদিরের জন্য। আমি চাইলে কি পারি না মেয়েটাকে হাসি খুশি রাখতে? সত্যি কি পারি? যদি পারবই তবে কেন করছি না? আরও হ্যাঁ, তিন্নি মেয়েটা ভালোবাসতাম, সে তো চলেই গেছে, তবে আমি কেন ওই মেয়েটাকে কষ্ট দিব প্রতিনিয়ত? হ্যাঁ, এগুলো আমি ভাবি, তবে দিন শেষে আদিরার দিকে তাকালে সেই তিন্নিকেই দেখি আমি। মেয়েটার স্মৃতি যে পিছু ছাড়ে না কিছুতেই। কিভাবে ভুলে যাব তাকে? কোনো উপায় আছে কি? পাশ থেকে মেয়েটা চিমটি কাটলো, ব্যথায় বলেই উঠলাম আমি। মেয়েটা আমাকে নিয়ে খেলছে, খেলুক, আমি বরং কিছুটা ঘুমাই। আদিরা আর কিছু করলো না। এরপর প্রায় রাতে খেয়াল করতাম আদিরা আমাকে প্রচণ্ড জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। আগে উল্টো হয়ে ঘুমাতাম, আমার পিঠের সাথে মেয়েটার পিঠ পেত, তাই এখন তার দিকে ফিরে ঘুমাই। বুকের সাথে পারলে মিশে যায় মেয়েটা। মাঝে মাঝে ঘুম ভাঙলে খেয়াল করি মেয়েটা কেঁদেছে, কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছে। আমি দীর্ঘশ্বাস ছাড়ি, এছাড়া আর কি করার। আজ রাত্রে হঠাৎ তিন্নি বলল, একটা কথা বলবো, রাগ করবেন? কি কথা? আগে বললেন রাগ করবেন না। রাগ করার মতো কথা হলে তো রাগ করবই। না থাক, তাহলে বলবো না। আপনি রেগে গেলে মারবেন, আমি কখনো মায়ের খাইনি। সেদিন প্রথম প্রচুর ব্যথা লাগে আপনি মারলে। মেয়েটার কথায় না হেসে পারলাম না। মেয়েটা যেন মুহূর্তে মন ভালো করে দিল পারে, আবার চাইলে ঝলমলে রোদের দিনও আষাঢ়ের মেঘ জমাতে পারে। বলুন কি বলবেন, রাগ করব না। আমি কি আপনাকে একটা কিস করতে পারি? প্লিজ, আমার খুব ইচ্ছে লিপ কিস করার। মেয়েটা কি আবার মারবো নাকি কিস করব? মনে হয় এবার আরও দুটো চর বেশি মারা উচিত। চিন্তায় পড়ে গেলাম। আমি অবাক হয়ে দেখলাম সামনে আদিরা নেই। হঠাৎ করে যেন তার সাহসটা বেড়েছে, কিছুটা ঝাঁপিয়ে পড়েছে আমার উপর। বিছানায় পড়ে গেলাম, মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। বিস্ময়কর আর রাগ দুটোই, কোনোটাই কন্ট্রোল নেই। আদিরা মেয়েটা নিঃশ্বাস আমার মুখের উপর এসে পড়েছে। ঠোঁট জোড়া এত কাছে চলে এসেছে যে তার লিপস্টিকের গন্ধ পর্যন্ত পাচ্ছি। দম বন্ধ হয়ে আসার সময় হয়েছে, কোনো মতেই নিঃশ্বাস নিলাম। কথা বলার সুযোগ নেই আমারও, আর কিছু করার নেই। মেয়েটা কিছুটা পাগলের মতো আচরণ করলো, ঠোঁট জোড়া চেপে ধরলো আমার ঠোঁটে। তারপর কতক্ষণ এভাবে ছিলাম মনে নেই। যখন হুঁশ ফিরল আমি তাকিয়ে দেখলাম মেয়েটা হাসছে। তার ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে, তবুও হাসছে। যখন সজ্ঞানে ফিরলাম তখন ইচ্ছে হচ্ছিল থাপ্পড় দিয়ে 32টা দাঁত ফেলে দিব, কিন্তু রক্ত দেখে রাগ পড়ে গেল, কিছু বলতে পারলাম না। মেয়েটাকে রক্ত খেয়ে খুব পিছাসিনী মনে হচ্ছে। ছোটোবেলায় একটা কার্টুনে দেখতাম, নাম মনে নেই, তবে সেখানে যেই পিছাসিনীটা ছিল ঠিক তেমনই লাগছিল আদিরাকে। মেয়েটা ফ্রেশ হয়ে আসলো, রক্ত পড়ছে না এখন, তবে কি বুঝতে পারছি কয়েকদিন ভুগতে হবে তাকে। ঝাল কিছু খেতে পারবে না। ড্রয়ার থেকে একটা ক্রিম দিয়ে বললাম, ঠোঁটে অল্প লাগিয়ে নিন, জ্বলবে একটু, তবে ঠিক হয়ে যাবে। আপনি লাগিয়ে নিন। আমি পারবো না, আপনাকে দিচ্ছি, আপনি নিজে করে দিন। আপনি রাগ করছেন, আবার মারবেন আমাকে? আজরা প্লিজ, আপনার অভিনয় থামান। আপনি ধর্ষণ করার চেষ্টা করেছেন আমাকে। কি? পুরুষ ধর্ষণ? হি হি হি। কি বলতে কি বললাম, বউ হাসছে, হেসেই যাচ্ছে। এই হাসি দিকে তাকালে মায়ার আটকাতে বাধ্য। তিন্নি কখনো এভাবে হাসতে দেখিনি। সে অনেকটা গম্ভীর ছিল সবসময়, একটা ভাব নিয়ে থাকতো। অনেক ইচ্ছে ছিল মেয়েটাকে হাসাবো, বেশ শব্দ করেই হাসবে। আমি দেখব, আমি শুনবো সে হাসবে। মাতাল হব, প্রেমে পড়ব। সে হাসি আমি দেখেছি বটে, তবে প্রেমে পড়ার সুযোগ হয়নি। কোথায় যেন পড়েছিলাম, যদি দেখিলে সুন্দরী নারী অট্টহাসি, পড়বে প্রেমে, সাজা যদি হয় জীবন বা ফাঁসি। শুনেছেন? হ্যাঁ, বলুন। আপনার লাগিয়ে দেন না, ভীষণ জ্বলবে। আমি লাগাতে পারবো না, আর কেটে যাবে, চাপ লেগেছে। আচ্ছা এদিকে আসুন। মনে হয় আদিরাকে কাছে আসতে বলিনি। বলছি, আসো আমার শরীরের সাথে মিশে যাও। সে এতটাই কাছে দাঁড়ালো, আমি মাতাল হয়েছি, সত্যি মাতাল। আমি দেখেছি সামনে তিন্নি দাঁড়িয়ে আছে। সে নিচের ঠোঁটটা এগিয়ে দিয়েছে আমার দিকে, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, চিকন ঠোঁটে লাল বর্ণের ধারণ করেছে। ঠোঁটে ক্রিম লাগাতে মেয়েটা এমন একটা ভাব করলো যেন সে প্রচুর ব্যথা পেয়েছে। আমি একটু সরে এলাম। তারপর কি হবে তা আন্দাজ করা
কিছু কঠিন না। মেয়েটা একবার করেছে, সাহস বেড়ে গেছে, এখন সুযোগ পেলেই করবে। মানুষ বলতে এমনই, একবার কোনো কঠিন কাজ করার পর সেটা এতটা সহজ মনে হয় যে তখন আমরা ভুলেই যাই কাজটা করা সত্যি কতটা কষ্টকর ছিল। আদিরা বাসা থেকে লোক এসেছে নিতে, একজন দাড়ি, সেই লম্বা, দাদু মনে হচ্ছে, আমি সেভাবে চিনি না। লোকটাকে সালাম দিলাম, তিনি জানালেন আমাদের নিয়ে যেতে চান 3 দিনে, তাদের বাসায় থাকতে হবে। আমি বুঝিয়ে বললাম আমি যেতে পারবো না। দুপুরে খাওয়া দাওয়ার পর আদিরাকে নিয়েই চলে গেল। যাক, কয়েকটা দিন শান্তিতে থাকতে পারবো। সেদিন রাতে ঘুমালাম, তবে মাঝরাতে ঘুম ভেঙে গেল। কই আদিরা কই গেল? মেয়েটা আমাকে জড়িয়ে ধরে ঘুমায়, আজ কই সেই? কিছুক্ষণ ভাবলাম আদিরা কোথায় গেল। মাঝরাতে ঘুম ভেঙে গেলে অনেক কিছু মনে থাকে না, তেমনটাই হয়েছে। প্রায় 5 মিনিট ভাবার পর মনে হলো আদিরাকে তো পাঠিয়ে দিয়েছি দুপুরে। কিছুটা হাসলাম, কিছুটা ভাবলাম ও মেয়েটাকে কি সত্যিকারে ভালোবেসে ফেললাম। সে রাতে আর ঘুম হলো না। সকাল হতে কেন জানি আমি চাইছিলাম আদিরা মেয়েটা আসুক, আজই চলে আসুক। আজকে রাতে আবার জড়িয়ে ধরে ঘুমাক, আমি মেয়েটার আশেপাশে থেকেও একটু লুকিয়ে থাকি। হঠাৎ আদিরাকে নিচে দেখতে পেলাম, সে আসছে, বেশ তাড়াহুড়ো করে আসছে এদিকে। আমি জানি না কেন আদিরাকে দেখে অনেকটা খুশি হয়েছিলাম। মেয়েটা রুমে আসতে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এতটা শক্ত করে সে এর আগে কখনো ধরেনি আমাকে। তবে কান্নার কারণ কি? আদিরা চুপচাপ। আদিরা কি হয়েছে, কাঁদছো কেন? এবারও চুপচাপ। এবার বেশ ধমকের সাথে বললাম আপনি বলবেন নাকি চড় মারবো? আদিরা কান্না থামিয়ে বলল আচ্ছা, আপনি তিন্নি আপুকে পেলে আমাকে ছেড়ে দিবেন তাই না? হঠাৎ এই প্রশ্ন, বলুন ছেড়ে দিবেন কিনা। জানি না, তিন্নি আপু কল করেছিল আপনার সাথে দেখা করতে চাই, ঠিকানা রাতে পাঠাতে বলেছে, আর বলেছে আপনাকে নাকি একাই যেতে। আপনি কি আমাকে রেখে আপুকে নিয়ে পালিয়ে যাবেন? আদিরার কথার উত্তর কি দিব ঠিক বুঝতে পারছিলাম না। একটু আগেও ভেবেছিলাম হয়তো মেয়েটাকে একটু ভালোবাসা দরকার। আবার মাঝখানে তিন্নি চলে আসলো। আমি কি সত্যি কালকে তিন্নিকে নিয়ে পালিয়ে যাব? আদিরা মেয়েটা সারাদিন আমার কাছে কাছে থাকলো, কোনো কারণ ছাড়াই এসে জড়িয়ে ধরলো, কাঁদলো, আবার হাসলো। আমি না চাইতে সে চা নিয়ে আসলো। কেন জানি মনে হচ্ছিল কালকে কিছু খারাপ হতে চলেছে। আদিরাকে ভালোভাবে লক্ষ্য করলাম কিছু লুকাচ্ছে। আজ কথা বলেনি খুব একটা। সেই সকালে একবার বলেছিলে, আর মাঝে মাঝে কিছু লাগবে কিনা সেটা জিজ্ঞাসা করেছে। আমি মেয়েটাকে কাঁদাতে চাই না, সত্যি চাই না। মেয়েটার হাসি সুন্দর, বেশ চকচকে সাদা দাগ। হাসি থেকে মুক্ত না ঝরলেও মুক্তোর মতো ঝিকমিক করে। মেয়েটা একটু ডাকা দরকার, কারণ আগামীকাল কী হবে সেটা আমি নিজেও জানি না। হয়তো তিন্নিকে সামনে পেলে নিজেকে সামলাতে পারবো না। মানুষের জীবনচক্র কত অদ্ভুত, তাই না? কখনো ঘন কালো মেঘ কাটিয়ে রোদ আসে, আবার কখনো ঝুম বৃষ্টি নামে, কখনো বা ঝলমলে রোদের দিনেও ঝুপঝাপ বৃষ্টি এসে প্রকৃতিটা ঠান্ডা করে দিয়ে যায়। আমার জীবনেও একটা বৃষ্টি দরকার, একটা ঠান্ডা স্বাভাবিক জীবন দরকার। আর আলো আধারের খেলা থেকে বেরোতে সত্যি একটা ঝুম বৃষ্টি দরকার। তিনি নাকি আদিরার প্রশ্ন নিজেকে যতটা ক্ষতবিক্ষত করেছে, সেই বৃষ্টি ফোঁটায় সেটাও মিশে যাওয়া দরকার। আর দরকার কষ্টগুলো ধুয়ে যাওয়া। আসলে এই মেয়েটা স্বাভাবিক। মানুষ স্বাভাবিক বিষয়গুলি নিয়ে ভাবতে ভাবতে সেটাকে অস্বাভাবিক করে তোলে। কাল হয়তো দেখা যাবে সেটা নিয়ে এত ভাবছি, সেটাই হলো না। বিকেল হলো। বিকেলবেলা বরাবর আমার ভালো কাটে, অতিরিক্ত খারাপ দিনেও বিকেলটা ভালো কাটে আমার। আমি জানি আজকের বিকেলটাও ভালো কাটবে। এখনও একটা রাত, একটা দিন, আগামীকাল বিকেলে হবে ফয়সালা। পরের দিনগুলো কার সাথে থাকবো সেটার। আমার সামনে যদি আদিরা আর তিন্নিকে বেছে নিতে বলা হয়, আমি হয়তো তিন্নিকেই বেছে নেব। তবে আদিরা মেয়েটা কষ্ট পাবে, ভীষণ কষ্ট। মেয়েটা খুব বোকা। বোকা না হলে কেউ প্রাক্তনের কাছে যেতে বলবে বিয়ের পরও? কেন জানি না মেয়েটাকে আমার ভালোবাসতে ইচ্ছে হয়। ইচ্ছে হয় এলোমেলো চুলগুলো গুছিয়ে খোঁপায় একটা বেলি ফুলের মালা পরিয়ে দিই। আবার মন বাধা দেয়। সে বলে তিন্নির কী হবে তাহলে? ভালোবাসিস না তিন্নিকে? আমি দোটানায় পড়ে যাই, গুটিয়ে নেই নিজেকে। চায়ের কাপ হাতে বসে বসে ভাবছি, হঠাৎ খেয়াল করলাম আম্মু পাশে এসে দাঁড়িয়েছে। আম্মু কিছু বলবে? আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আদিরে মেয়েটা আজ সারাদিন কিছু খায় নেই, তুই নাকি খাস নেই, তাই না খেয়ে বসে আছে। মেয়েটার অভ্যাস নেই, শরীর খারাপ করবে। আচ্ছা তুমি যাও, আমি দেখছি। আর একটা কথার বলার ছিল। বলো। তিন্নি তো চলে গেছে, আদিরে মেয়েটাকে কষ্ট দিস না। মেয়েটা আমাকে জড়িয়ে ধরে কাঁদে, আমি সান্ত্বনা ছাড়া আর কি দিতে পারি বল? আমি কিছু বললাম না, আম্মুকে শুধু বললাম আদিরাকে পাঠাও।
আম্মু চলে গেল। কিছুক্ষণ পর সিঁড়িতে পায়ের শব্দ পেয়ে বুঝতে পারলাম আদিরা আসছে। মেয়েটা নিঃশব্দে হাঁটে, স্বল্প আওয়াজ হয়, সেটা আমার কান এড়ায় না। মেয়েটা ছাদে আসলো। আমি বললাম, রুমে চলুন। মেয়েটা কিছু বুঝতে না পেরে 2 সেকেন্ডের মতো সময় দাঁড়িয়ে রইল, তারপর আবার আমার পিছনে হাঁটতে লাগলো। আপনি খাননি কেন? এমনিতে। আমি খাইনি তাই? হ্যাঁ। কতদিন না খেয়ে থাকতে পারবেন জানি না। আমি খেলে খাবেন? খাবো না। কেন খাবেন না? আমাকে খাইয়ে দিতে হবে। মেয়েটার মুখের দিকে তাকালাম। সে প্রায় নিশ্চিত আমি তাকে খাইয়ে দিব। আদিরা মেয়েটাকে এখন বউ বউ মনে হচ্ছে। নতুন বউ অভিমান করে না খেয়ে থাকলে যেমনটা খাইয়ে দিতে হয় তেমনটাই করেছে। খারাপ লাগছে না, বরং কিছুটা ভালো লাগছে। আগে বলেছিলাম বিকেলটা সর্বদা আমার ভালো যায়। খাবার আনলাম। মেয়েটা খাবারটা দুভাগ করলো। সে বলল, আপনিও খাননি? আমিও এখান থেকে আপনাকে খাইয়ে দিবেন, আমি আপনাকে খাইয়ে দেব। এই খাবারটা ভাগ করলাম। আপনি তো আবার আমার এখান থেকে খাবেন না। আমি কিছু না বলে খাবারটা আবার একসাথে করে ইশারা করলাম, নিন, শুরু করুন। মেয়েটা এতটা খুশি হলো বলার বাইরে। জীবনে কাউকে খাইয়ে দিয়েছি কিনা সন্দেহ, কারণ আমার খাওয়াতে গিয়ে নিজে হা করতেছে বারবার। আমি হাসি পাচ্ছে মেয়েটার বাচ্চামিতে, মায়া পড়েছে মেয়েটার প্রতি। খাওয়া শেষ করে মাগরিব নামাজটা পড়লাম, দোয়া করলাম আল্লাহর কাছে কালকের দিনটা যেন খারাপ না হয়। আমি এখনও কনফিউজড, কাকে বেছে নিব আমি, আদিরা নাকি তিন্নি। রাতে দুজনে একজনও ঘুমায়নি, বলতে গেলে ঘুম আসেনি। মেয়েটার ভয় আমার থেকেও বেশি। রাতে মেয়েটাকে কয়েকবার কিস করেছি তার কথায়। সে বলল, আমার একটা কথা রাখবেন? আমি বললাম, কি কথা? সে বলল, আজ আমি যতবার চাইবো আমাকে কিস করবেন। আপনি কাল থেকে জানি না আর সাথে থাকবেন কি না, আমার ইচ্ছেটা পূরণ করবেন। শুধু কি তার ইচ্ছা পূরণ করেছি, নাকি নিজেরও কিছুটা ইচ্ছে ছিল? কিছুটা না, অনেকটাই ছিল। আদিরা মেয়েটা ভয়ানক রকমের মায়াবী। মেয়েটাতে আটকা পড়ে গেছি। সে এখন কত শত ভুল করবো মেয়েটার জন্য। সারা রাত ভেবেছি, একবার তিন্নি একবার আদিরা। অতীত ভাবলে, তিন্নি মেয়েটার কথা ভাবলে আদিরাকে ভাবতে ইচ্ছা হয় না। আর আদিরার কথা ভাবলে, তার পাগলামিগুলোকে মনে করলে তিন্নির কথা ভাবতে ইচ্ছে করে না। ইচ্ছা অনিচ্ছা তিন্নি আদিরার দোটানায় বেলি ফুলের মালাটা নিয়ে গন্তব্যের দিকে রওনা দিলাম। বিকেলে যেতে বলেছে তিন্নি, আদিরাও সেটাই বলল। ঠিকানা খুঁজতে খুঁজতে পৌঁছালাম। রেল স্টেশন থেকে কয়েক মিনিট হাঁটলে সামনে যমুনা নদী। সেই নদীর ধারে কাশফুল রয়েছে প্রচুর। সাদা সাদা কাশফুলগুলোকে গভীরভাবে দেখলে মনে হবে এ যেন কাশফুল নয়, মেঘ। কোথাও কেউ নেই। আমি একা দাঁড়িয়ে আছি ঘন্টাখানেক হলো। তিন্নি কি তবে আসবে না? হঠাৎ একটা মেয়ে আসলো। না, তিন্নি না, তবে আমার দিকে আসছে। রামিম? হ্যাঁ, কিন্তু আপনি চিনবেন না? তিন্নি আপু ডেকেছিল আপনাকে। তিন্নির কথা শুনে ভিতরে ভয় লেগে গেল। কোথায় সে? তিন্নি কই? সে আছে হিম ভাইয়ের সাথে। তাহলে আমাকে এখানে ডাকার কারণ নেই। এই চিঠিটা আপনাকে তিন্নি আপু দিয়েছি। আমি কাঁপা কাঁপা হাতে চিঠিটা নিলাম। ভয় উত্তেজনা চিঠিটা নিয়ে প্রাণ কেড়ে নিব, আর বাড়ি ফেরা হবে না। চিঠিটা পড়তে শুরু করলাম। প্রিয় রামিম, তোমার সামনে দাঁড়ানোর যোগ্যতা আমার নেই, তাই চিঠি লিখলাম। জানি তুমি রেগে আছো। আমি কখনোই তোমাকে বোঝার চেষ্টা করিনি, তবু আমার সব আবদার মেনে নিয়েছিলে তুমি। শেষমেশ বিয়ে পর্যন্ত চলে আসলো। আমি তোমাকে ইগনোর করতাম, মনে আছে? কিন্তু চাইতাম তুমি চলে যাও, কিন্তু তুমি যাওনি। শত কষ্টের পরও তুমি থেকেছ আমার সাথে। কিন্তু এত কিছুর পর আমি তোমাকে ভালোবাসতে পারিনি, কারণ হিমভাই। লোকটা প্রচণ্ড ভালোবাসে আমাকে, জানো তো? হয়তো তোমার চাইতে বেশি। তোমার সাথে রিলেশনের 2 মাস পর তার সাথে পরিচয়। পাশের বাসায় থাকতো। সেখানে আমার বান্ধবী থাকতো। আমি রোজই যেতাম। ছেলেটা আমাকে গিটার বাজানো শেখাতো, ঘুরতো, নিয়ে যেত, আরও অনেক কিছু, যেগুলো আমি কখনো ভুলতে পারবো না। কারণ তোমার ভালোবাসা আমার ভালোবাসা থেকে দূরে। আর তোমার সাথে তো তেমন দেখাই হতো না। আর এদিকে হিমভাই রোজ স্বাদে আসতো। কত রাত একসাথে কাটিয়েছে দুজনের হিসাব নেই। তুমি চাইলে সেগুলো পারতা না। আব্বুকে বলেছিলাম, সে মানেনি হিমভাইকে, তাই পালিয়ে যাওয়া। ভাবছো তাহলে বিয়ে পর্যন্ত কেন আসলাম? আমি তোমাকে ভালোবাসতে পারিনি কখনো, কিন্তু এটাও কখনো চাইনি তুমি খারাপ থাকো। আমি পারিনি, তাই আদিরাকে দিয়ে গেলাম। মেয়েটাকে ভালোবাসো। আমি জানি না কেন জানি আমি তোমাকে খুব মিস করি। তোমাকে কখনো ভালোবাসিনি, তবুও আজ ভীষণ মিস করি। ভালো থেকো, আর তিন্নির নামটা ভুলে যাও। ইতিমধ্যে চিঠিটা ভিজে গেছে প্রায়। পাশের মেয়েটা কখন চলে গেছে খেয়াল করিনি। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তিন্নি হাঁটছে, আমিও হাঁটছি। হাতে হাত রেখে খুব কাছাকাছি হাঁটছি। শেষটা এমন চাইনি। ছেলেরা নাকি কাঁদে না। ছেলেরা এমন গধূলির সময় নিরিবিলি পরিবেশে কাঁদে। মেয়েদের মতো সবার সামনে কাঁদে না।
আমার মাঝে এতটাই কমতি ছিল তুমি বলতে পারতে আমাকে। আমার আকাশটা আজ বিষণ্ণ ঘেরা, বৃষ্টি নামবে, মেঘ জমে চারপাশটা অন্ধকার করে রাখবে। বৃষ্টি কি তবে আর আসবে না? আসবে। আদিরা মেয়েটার ভালোবাসায় এই মেঘ কেটে যাবে। প্রচণ্ড জোরে বৃষ্টি নামবে, এই বৃষ্টিতে ধুয়ে যাবে তিন্নি। আমি বেলি ফুলের মালাটা আদিরায় খোপায় পরিয়ে বলবো ভালোবাসি ভালোবাসি। সমাপ্ত। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।